আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নী প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 3 নাম্বার লেকচার। আর আমাদের এই স্পেশাল 3 নাম্বার লেকচারটা আজকে একটু স্পেশাল বেশি। কেন? আমরা আজকে সৃজনশীল প্রশ্নে আসার মতো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস, সিংহাসনে বসার ইতিহাস এবং তার পরাজয়ের ইতিহাস। তো টপিকটার নাম হচ্ছে পলাশির যুদ্ধ ও বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা। তো শুরু করতেছি। তখন বাংলা, বিহার ও উড়িষ্যা 3টা প্রদেশ ছিল ভারতবর্ষে। এই 3টা প্রদেশ, বাংলা একটা প্রদেশ, বিহার একটা প্রদেশ, উড়িষ্যা একটা প্রদেশ। প্রদেশ বলতে এক একটা অঞ্চলকে বোঝায়। সবাই কি কথাটা বুঝছো? প্রদেশ বলতে বোঝায় অঞ্চল, বাংলা অঞ্চল, বিহার অঞ্চল আর হচ্ছে উড়িষ্যা অঞ্চল। তো এই 3টা অঞ্চল নিয়ে গঠিত বাংলা অঞ্চলের কার্যত স্বাধীন নবাব ছিলেন আলীবর্দী খান। মানে এই 3টা অঞ্চলেরই একজন রাজা ছিল, তার নাম ছিল আলীবর্দী খান। কথাটা বুঝছো সবাই? দ্রুত রেসপন্স করবা, না বুঝলে বলবা। থ্যাংক ইউ। এরপরে তার বৃদ্ধ অবস্থায়, তিনি যখন বৃদ্ধ হয়ে যায়, নবাব আলীবর্দী খান যখন বৃদ্ধ হয়ে যান, বৃদ্ধ অবস্থায় বাংলার সিংহাসনের উত্তরাধিকার নিয়ে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। অর্থাৎ আলীবর্দী খান যখন 3টা অঞ্চলের রাজা ছিল, তিনি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গিয়েছিল। তো বৃদ্ধ হয়ে গেলে কিন্তু এই যে 3টা রাজ্যের যে সিংহাসনটা, সেই সিংহাসনটা কিন্তু তার ছেলে পায় অথবা নাতি পায়। তো এই নবাব আলীবর্দী খাঁ চিন্তা করতেছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো হয়তো মারা যাব কয়েকদিন পর, তাহলে এই যে 3টা অঞ্চলের যে রাজত্ব, এই রাজত্ব করার জন্য তো সিংহাসনে একজনকে বসাইতে হইব। অর্থাৎ আমি আমার এই সিটটুকু, মানে আলীবর্দী খানের সিংহাসনটুকু অন্য কাউকে দিতে চাচ্ছে, এটাকে বলা হয় উত্তরাধিকার। অর্থাৎ উত্তরাধিকার বলতে নবাব আলীবর্দী খানের যতগুলো ছেলে ছিল বা নাতি নাতনি ছিল, এর মধ্যে কাকে সিংহাসনের অধিকারটা দিবে সেটা নিয়ে তাদের সংসারের মধ্যে, প্রাসাদ বলতে বোঝায় তাদের নিজেদের যেই পারিবারিক কার্যক্রম, সেই সংসারের মধ্যেই ষড়যন্ত্র চলতেছিল। কাকে রেখা কে কাকে সিংহাসনের জায়গাটা দিব, নবাব আলীবর্দী খান। কথা কি বুঝছো? কথা বললো। আচ্ছা, তো এখানে একটা মেন সমস্যা ছিল। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু আসতেছি, একটু সময় দাও, কয়েক মিনিট। সরি, আসলে আমি একটু বাইরে গিয়েছিলাম একটা জরুরি কাজের জন্য। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা, দেখতে পাচ্ছ?
আচ্ছা, আমার জি নেটটা স্যার। একটু স্লো হয়ে যাওয়াতে আবার জি চলে স্যার। গিয়েছিল। ওকে, থ্যাংক ইউ। যেখানে ছিলাম, তো আমরা যাই, আমরা যে অংশে আলোচনা করতেছিলাম সেই অংশে ফিরে যাই। তো সমস্যাটা হয়েছিল কি যে নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। এর কারণ হলো নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, তার অনেক মেয়ে ছিল। তো মেয়েদের যে ছিল, ছেলে ছিল, নাতি ছিল আর কি। তো নাতিদের মধ্যে কাকে দিবে সিংহাসন, এটা নিয়ে কিন্তু ওই মেয়েদের মধ্যে ঝামেলা শুরু হয়। অনেকে বলতেছে যে আমার ছেলেকে সিংহাসন দিবেন, তারপরে অন্য মেয়ের বলতেছে যে আমার ছেলেকে সিংহাসন দিবেন। এরকম কিন্তু সংসারের মধ্যে কি হচ্ছে, ষড়যন্ত্র শুরু হচ্ছে। কথাটা বুঝতে পারছো না, যে কাকে রাইখা কাকে সিংহাসন দিবে, নাতিদের মধ্যে কাকে রাইখা কাকে দিবে, এটা নিয়ে একটা ঝামেলা চলতেছিল। কথা কি বুঝছো? কথা বলো। জি স্যার। আচ্ছা, এখন এরপর বলতেছে, হ্যাঁ, সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে তিনি তার কনিষ্ঠ কন্যা মানে আলীবর্দী খানের একবারে ছোট যে মেয়ে ছিল, সে ছোট মেয়ের পুত্র ছিল, যার নাম ছিল এই যে সিরাজউদ্দৌলা। নবাব আলীবর্দী খানের ছোট মেয়ের যে ছেলে ছিল, মানে ছোট নাতনি, নাতি আর কি, তার নাম ছিল কি সিরাজউদ্দৌলা। তো নবাব আলীবর্দী খাঁ তার ছোট কন্যার পুত্র সিরাজউদ্দৌলাকেই সিংহাসন দেওয়ার জন্য মনোনীত করেন। ফলে সিংহাসনের অন্য সম্ভাব্য দাবিদারদের মধ্যে ক্ষোভ দানা বেঁধে ওঠে। আলীবর্দী খাঁর কিন্তু অনেকগুলো মেয়ে ছিল, এর মধ্যে সবচেয়ে ছোট মেয়ের যে পুত্র ছিল সিরাজউদ্দৌলা, তাকে মনোনীত করছিল আলীবর্দী খাঁ যে তার সিংহাসনটা নবাব সিরাজউদ্দৌলাকে দিয়ে যাইব মৃত্যুর আগে। কিন্তু বাকি যে মেয়েগুলো ছিল, বাকি মেয়েদের যে ছেলে সন্তান ছিল, তারাও কিন্তু দাবিদার ছিল। তো বাকি মেয়েরা কিন্তু অসন্তুষ্ট, কারণ কি একবারে ছোট মেয়ের পুত্রকে দিছে সিংহাসন, বড় মেয়ে দোষ করছে কি, মেজো মেয়ে দোষ করছে কি। এইভাবে কিন্তু তাদের সংসারের মধ্যে একটা ষড়যন্ত্র চলতেছিল বা মন ক্ষুণ্ণ ছিল, ঝগড়া ছিল। কথা কি বুঝছো এবার সবাই? আচ্ছা, ওকে। তারপরে বলতেছে যে 1756 সালে 10 এপ্রিল সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন? মাত্র 22 বছর বয়সে। এটাই বেশি পরীক্ষা আসে। আর সালটা কত? 1756 সালের 10 এপ্রিল, মনে রাখবা। তরুণ সিরাজউদ্দৌলা আর কি সিংহাসনে আরোহণের পরপরই তার কিছু ক্ষমতালোভী আত্মীয় ও রাজদরবারের কয়েকজন সভাসদ অর্থাৎ সদস্য, সংসদ সদস্য, এরকম সেরকম সদস্যগণ ইংরেজ বণিকদের সাথে মিলে ষড়যন্ত্রে লিপ্ত হয়। নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসেন তখন কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব চলতেছিল ভারতবর্ষে, ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল। এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ছিলাম। তো নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসছিলেন, তার যে খালা ছিল, নবাব সিরাজউদ্দৌলার যে খালা ছিল, খালার যে খালাতো ভাইগুলো ছিল, তো খালারা কি করছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ইংরেজদের সাথে বসছে, ইংরেজ বণিকদের সাথে পরামর্শ করতেছে কিভাবে এই নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে ত্যাগ করা যায়, মানে সিংহাসনকে থেকে বাদ করা যায়। কারণ তারা নবাব সিরাজউদ্দৌলার খালারা যারা ছিল তাদের পুত্র সন্তান ছিল, চাইছিল যে তারাই বসুক, কিন্তু নবাবকে বসানোর ফলে তারা সবাই কি রাগান্বিত। তো এই জন্য নবাবের খালা যারা ছিল আর কি, তো তারা আর কি সবাই মিলা ইংরেজদের সাথে পরামর্শ করছে, ষড়যন্ত্র করছে কিভাবে নবাবকে সিংহাসন থেকে ত্যাগ করা যায়। কথাটা বুঝতে পারছো? স্যার আলীবর্দী খানের 3টা মেয়ে ছিল না? আচ্ছা, কি বললা বুঝি না, বলতে হবে। আলীবর্দী খানের কয়টা মেয়ে ছিল? 3টা না? আলীবর্দী খাঁর মেয়ে ছিল কয়েকটা, এখন এক্স্যাক্টলি আমার পুরোপুরি খেয়াল নাই কয়টা ছিল, এরকম হইতে পারে 3টা বা 4টা হইতে পারে, পুরোপুরি খেয়াল নাই কয়টা মেয়ে ছিল, তবে কয়েকটা মেয়ে ছিল। আচ্ছা, এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে। তো এরপরে বলতেছে প্রচলিত প্রথায় ব্যত্যয় ঘটিয়ে, অর্থাৎ প্রচলিত প্রথার ব্যতিক্রম ঘটিয়ে ইংরেজরা নতুন নবাবকে উপঢৌকন প্রদান করা থেকে বিরত থাকে। আচ্ছা, একটু একটু ওয়েট করো, আজান হচ্ছে, তো আমি আজানটার জন্য একটু স্টপ রাখতেছি, আজান শেষ হোক তারপর আমরা আবার শুরু করবো। একটু ওয়েট, 1 মিনিট।
আমরা আবার শুরু করতেছি। স্বর্ণালী যদি দেখতে না পাও লিঙ্কে টিপে আবার জয়েন করো কষ্ট করে, যেখানে ছিলাম। তো ওই যে বলতেছিল ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছিল। স্যার উপটকন মানে কি? আচ্ছা বলতেছি, একজন, উপহার। হ্যাঁ উপহার, ভেরি গুড, থ্যাংক ইউ, উপহার বলছো। একজন নতুন নবাব যদি সিংহাসনে বসে তাহলে কিন্তু ওই ওই রাজ্যের সবাই তাকে উপহার দিবে, বাহবা দিবে, যে হ্যাঁ নতুন রাজা সিংহাসনে বসে, হাততালি দিবে। তো যখন নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসছিল, ওই অবস্থাতে রাজ্যের কোনো মানুষই তাকে বাহবা দেয় নাই, উপহার দেয় নাই। কেন দেয় নাই? ওই যে নবাবের খালারা কি করছে, ষড়যন্ত্র করছে, তারা তো খুশি না। নবাব সিরাজউদ্দৌলা যেহেতু সিংহাসনে বসে, তারা তো খুশি না, এজন্য ইংরেজের সাথে মিটিং করে তারা কি করছে, নবাব সিরাজউদ্দৌলাকে উপহার দেওয়া থেকে বঞ্চিত করছে। কথাটা বুঝতে পারছো সবাই? আচ্ছা গুড। এবার পাশাপাশি তারা বিনা শুল্কে বাণিজ্য চালায় ও কলকাতা দুর্গ নির্মাণ শুরু করে। ওই যে আগে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আগে থেকে বিনা শুল্কে বা বিনা করে সারা বছর কি করতেছিল, বাণিজ্য করতেছিল, এবং কলকাতায় দুর্গ নির্মাণ করেন। কলকাতায় নতুন করে একটা স্থাপনা তৈরি করে ইংরেজ কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা একটু সবাইকে স্পিকার মিউট রাখতে হবে প্লিজ, স্পিক অফ রেখে ক্লাস করো। আচ্ছা এরপরে এতে নবাব ক্ষুব্ধ হন। কলকাতা শহরের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করে বিনা শুল্কে, এবং তারা সেখানে একটা বসতি স্থাপন করে, দুর্গ নির্মাণ করে। এটা দেখা নবাব সিরাজউদ্দৌলা কি হন, রাগান্বিত হন, এবং 1756 সালে 4 জুন ইংরেজদের কাশিম বাজার কুঠি আক্রমণ করে দখল করেন। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা কাশিম বাজারে আক্রমণ করে তাদের যে স্থাপনা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেগুলো দখল করে ফেলে। কথা কি বুঝতে পারছো এতটুকু? একটু রেসপন্স করে জানাও আমাকে। জি স্যার। ওকে থ্যাংক ইউ। তো দখল করে, তো 1756 সালের 20 জুন নবাব কলকাতা দখল করেন। নবাব আবার কলকাতা দখল করে ফেলে, তার অনেক পাওয়ার ছিল, এবং মানিক চাঁদের উপর কলকাতার শাসনভার অর্পণ করে। এই লাইনটা বুঝতে হবে। মানিক চাঁদ ছিল নবাব সিরাজউদ্দৌলার একজন বিশ্বস্ত সেনাপতি। একটু স্পিকার চাপ দিয়ে রাখবা প্লিজ, খেয়াল রাখো। এই যে মানিক চাঁদ ছিল নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি। আমরা জানি একজন যদি নবাব হয় তাহলে তার আশেপাশে সেনাপতি থাকে। সেনাপতিরা কি করে, নবাবের পরামর্শে কাজ করে সারা রাজ্যে। কথা কি বুঝছো? সেনাপতি ছিল, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল, এর মধ্যে বিশ্বস্ত ছিল মানিক চাঁদ, একজন সেনাপতি। সবাই কথাটা বুঝছো যা বললাম? আচ্ছা আচ্ছা। তো নবাব যখন কলকাতা দখল করে, কলকাতার দায়িত্ব ওই মানিক চাঁদকে দিয়ে দেয়। অর্পণ করা মানে মানিক চাঁদকে শাসন দিয়ে দেওয়া, এবং রাজধানী মুর্শিদাবাদে আবার নবাব ফিরে আসে। কিন্তু এই মানিক চাঁদ ছিল বিশ্বাসঘাতক। মানিক চাঁদ বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সাথে হাত মেলায়। ইংরেজদের সাথে 1757 সালে 2 জানুয়ারি কলকাতায় ইংরেজের সাথে যখন হাত মিলায় এই যে মানিক চাঁদ, তো মানিক চাঁদের কাছে কলকাতার শাসনভার দিয়ে নবাব চলে গেছে মুর্শিদাবাদে। তো এই মানিক চাঁদ ছিল বিশ্বাসঘাতক। নবাব বিশ্বাস করে তার কাছে শাসন দিছে, কলকাতা শাসন করার জন্য, কিন্তু মানিক চাঁদ কি করছে, ইংরেজদের কাছে শাসন দিয়ে দিছে। ইংরেজ যে ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তাদের কাছে কি করছে, শাসনভার দিয়ে দিছে। যার ফলে ইংরেজরা আবার সেই কলকাতা দখল করছে পুনরায়। এই যে বলছে পূর্ণ দখল করে। কথা কি বুঝছো এবার এতটুকু সবাই? আচ্ছা এটা খেয়াল রাখবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নাই। আচ্ছা পূর্ণ দখল করে। তারা ফোর্ট উইলিয়াম দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থাও আরো উন্নত করে। মানে কলকাতার মধ্যে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করে, এবং এই দুর্গকে রক্ষা করার জন্য আরো বেশি স্ট্রং নিরাপত্তা বাহিনী তারা তৈরি করে, যাতে করে এই দুর্গ কেউ ভাঙতে না পারে। এদিকে প্রাসাদ ষড়যন্ত্রের অংশ হিসাবে প্রধান সেনাপতি ছিল মীর জাফর আলী খান। এই যে আমরা কিন্তু পড়ছিলাম মীর জাফরি, আমরা কিন্তু কথা বলি যে মীর জাফির মতো করিস না, মীর জাফরের মতো করিস না। নবাব সিরাজউদ্দৌলার একজন মানে বিশ্বস্ত সেনাপতি মীর জাফর হওয়ার মানে তার নাম মীর জাফর, কিন্তু উনি যে কাজটা করছিল উনি কিন্তু পুরো বিশ্বাসঘাতকতা কাজ করছিল, যেরকম কাজ করছিল মানিক চাঁদও সেনাপতি ছিল, আর নবাব সিরাজউদ্দৌলার পাশাপাশি মানে কাছাকাছি থাকতো সবসময় মীর জাফর। এই মীর জাফর ছিল প্রধান সেনাপতি। এই মীর জাফর সবচেয়ে বেশি তার বিশ্বাসঘাতকতা করছে। মীর জাফর ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেনাপতি, যার কারণে নবাবের মৃত্যু ঘটে। এই মীর জাফরের বিশ্বাসঘাতকতায়, মীর জাফরের ষড়যন্ত্রে ইংরেজরা নবাবকে মেরে ফেলতে সাহায্য করে। কথা কি বুঝছো যা বলছি?
জি স্যার। আচ্ছা, তো মনে রাখবা যে এইখানে প্রাসাদ ষড়যন্ত্র বলতে বোঝা যাচ্ছে যে সেনাপতি সহ তার খালারা সহ এই প্রাসাদের সিংহাসনটা কি হবে, মানে নবাব থেকে বের করে দিবে, নবাব থেকে ত্যাগ করে দিবে, এজন্য সবাই ষড়যন্ত্র শুরু করছিল। তো নবাবের প্রধান সেনাপতি ছিল মীর জাফর আলী খান। তার পুরো নামটা কিন্তু মীর জাফর আলী খান, মুখস্থ করবা, মীর জাফর আলী খান। রাজা রায় বল্লভও ছিল কিন্তু সেনাপতির একটা অংশ। রাজা রায় দুর্লভ, তারপর হচ্ছে কি ধন কুবের জগৎ শেঠ, আমরা কিন্তু পড়ছিলাম জগৎ শেঠ মনে রাখবা। উমিচাঁদ এবং কোম্পানির কর্মকর্তা ওয়াটসন গোপনে বৈঠকে বসে, মানে এই কয়েকজন মিলে বৈঠকে বসে কিভাবে এই নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে বিতাড়িত করা যায়। তো বৈঠকে মীর জাফর আলী খানকে নবাব হিসেবে সিংহাসনের বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ এই মীর জাফর সহ বাকি ইংরেজি কর্মকর্তারা মিলে কি করছে, ষড়যন্ত্র করতেছে কিভাবে নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে বাদ দেওয়া যায়। আর সেই আসনে কাকে বসাতে চাইছে, এই মীর জাফরকেই বসাতে চাইছে। কথা কি বুঝছো? আচ্ছা, তো মীর জাফরকেই বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তো এই কথাটা কিন্তু সিরাজউদ্দৌলা শুনে ফেলে। তো নবাব সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের কথাটা জানতে পেরে মীর জাফরকেই প্রধান সেনাপতির পদ থেকে বিতাড়িত করে দেয়, মানে অপসারণ করে দেয়। নবাব সিরাজউদ্দৌলা শুনছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে, এর মধ্যে মীর জাফরের হাত আছে। এটা শোনার পরে মীর জাফরকে বাদ দিছে তার প্রধান সেনাপতির কাছ থেকে, মানে প্রধান সেনাপতির পদ থেকে বাদ দিছে। কিন্তু রায় দুর্লভ, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ এবং খালা ছিল কি ঘসিটি বেগম। এটা কিন্তু আমরা জানি নবাব সিরাজউদ্দৌলার খালা ছিল কি ঘসিটি বেগম। সেই ঘসিটি বেগম তারা কি করছে, তাকে মানে এই কয়েকজনে মিলে এই সিরাজউদ্দৌলার কাছে গেছে। সিরাজউদ্দৌলার কাছে গিয়ে বলে যে মীর জাফর একটা ভুল করছে, তাকে মাফ করে দাও। অর্থাৎ তারা একসাথে পরামর্শ করে নবাবের কাছে গেছে। তো নবাবের কাছে বলছে যে তারা একটা ভুল করছে, মীর জাফর থাক, মাফ করে দাও। এখন নবাব আবার যে কাজটা করছে যে কোরআন শরীফ স্পর্শ করাইছে, মীর জাফরকে কোরআন শরীফ স্পর্শ করাইয়া শপথ করাইছে যে তুমি কখনোই এরকম আর দুই নম্বরই কাজ করবা না। সিংহাসনের দায়িত্ব যে আমাকে দেওয়া হয়েছে, আলীবর্দী খাঁ আমাকে দিছে, এটা আমি পালন করতেছি, কিন্তু তোমরা ষড়যন্ত্র করবা না। তো এটা তার মুখ দিয়ে স্বীকার করাইছে। অর্থাৎ মীর জাফরকে কোরআন শরীফ স্পর্শ করায়া আবার শপথ করাইছে যে এই কাজ আর যাতে না করে। তো এই শপথ করায়া মীর জাফরকে আবার প্রধান সেনাপতির পদে রাখছে। দেখো এতটুকু ঘটনা বুঝতে পারছো কিনা? ওকে, তার মানে আমরা মোটামুটি অনেকটা অংশ বুঝতে পারলাম। এখন আমরা পরে পেজে যাই। হ্যাঁ, এটা মোটামুটি শেষ। এই জায়গার মধ্যে গল্পটা জাস্ট ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম। এখন পরবর্তী অংশে একটু আলোচনা আছে, বড় আলোচনাই যতটুকু পারি আমি চেষ্টা করি, একটু খেয়াল করে দেখবা, যতটুকু ইম্পর্টেন্ট অতটুকু আমি আলোচনা করব। দেখো, তো এরপরে ষড়যন্ত্রের অংশ হিসাবে 1757 সালে 23 জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি ছিল রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ বাংলার রাজধানী মুর্শিদাবাদ আক্রমণে অগ্রসর হয়, মানে বাংলার রাজধানী মুর্শিদাবাদকে আক্রমণ করার জন্য তারা সামনে আসে। তখন নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্যবাহিনীর ভাগীরথী নদীর তীরে পলাশী প্রান্তরে অবস্থিত হন। আমরা কিন্তু জানি যে বাংলার মুর্শিদাবাদ ছিল রাজধানী, সেই মুর্শিদাবাদে কিন্তু নবাব থাকতো। আর ইংরেজ যেই ছিল সেনাপতি রবার্ট ক্লাইভ, এই রবার্ট ক্লাইভ চক্রান্ত করছিল যে মুর্শিদাবাদ আক্রমণ করে নবাবকে কি করবে, পরাজিত করে সিংহাসন কেড়ে নিবে। এটা কার পরামর্শে করছিল? সেই মীর জাফরের পরামর্শেই বা ষড়যন্ত্রেই তারা সাহস পাইয়া এই মুর্শিদাবাদের দিকে আসতেছিল যুদ্ধ করতে, নবাবের সাথে যুদ্ধ করতে। কথা কি বুঝছো? তো ওই সময় নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে কি করছে, প্রস্তুত হয়েছে যুদ্ধ করতে। তো যুদ্ধের প্রথম দিকে নবাবের সেনাপতি ছিল মোহনলাল, মীর মদন ও ফরাসি সেনাপতি সিনফ্রেড। এই 3 জন সেনাপতি ছিল। তারা বীরত্বপূর্ণ আক্রমণ করে ইংরেজ বাহিনীকে এখানে পুরোটা উচ্চারণটা দেখি, পশ্চাৎপসরণে বাধ্য করে। এর মানে হচ্ছে কি, আমার নবাব সিরাজউদ্দৌলা যে 3 জন সেনাপতি ছিল, বিচক্ষণ সেনাপতি, তাদের যুদ্ধের কলাকৌশলে ইংরেজ বাহিনীরা পিছনের দিকে হেঁটে যায়।
মানে ইংরেজ বাহিনীরা যুদ্ধ করতে করতে আসছিল, কিন্তু 3 জন সেনাপতির আক্রমণে ইংরেজ বাহিনীরা ভয় পায়া তারা পিছন দিকে রওনা শুরু করে। যুদ্ধের সামনে যাচ্ছিল কিন্তু তারা ভয় পেয়ে পিছন দিকে হাঁটা শুরু করে। এটার নাম হচ্ছে পশ্চাৎ পসরণে বাধ্য হয়, মানে পিছন দিকে যেতে বাধ্য হয়। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো পিছন দিকে যেতে বাধ্য হয়, কিন্তু বিশ্বাসঘাতক মীর জাফর কুপরামর্শ দেয় নবাবকে। নবাব সিরাজউদ্দৌলাকে বলে যে ইংরেজরা কিন্তু ভয় পেয়ে পিছন দিকে চলে গেছে, আপনি আর যুদ্ধ করিয়েন না, অর্থাৎ সেই দিনের মতো যুদ্ধটা বন্ধ করেন। এখন নবাব সিরাজউদ্দৌলা মনে করছে যে হ্যাঁ, ইংরেজরা ভয় পাইছে, পিছন দিকে চলে গেছে, যুদ্ধ এখন বন্ধ করে দিই, যুদ্ধ আর করা লাগবে না। তো এই কুমন্ত্রণা দিচ্ছিল কে? মীর জাফর দিচ্ছিল। আচ্ছা, বুঝতে পারছো? এটা কিন্তু কুমন্ত্রণা। ইংরেজ সৈনিকরা পিছন দিকে হেঁটে গেছে, তো সিরাজউদ্দৌলা দেখছে যে হ্যাঁ, সবাই তো পিছন দিকে চলে গেছে, তার মানে তারা ভয় পাইছে, যুদ্ধ করবে না। তো এখন মীর জাফর বলতেছে যে থাক, আর যুদ্ধ করা লাগবে না, আজকে আজকে বন্ধ করে দেন যুদ্ধ, কারণ কি তারা ভয় পায় চলে গেছে পিছন দিকে। এতটুকু বুঝছো? কথা বললো প্লিজ। জি স্যার। আচ্ছা, নিশ্চিত বিজয়ের মুখে যুদ্ধ বন্ধ করা হলে ক্লাইভ মীর জাফরের ইঙ্গিতে বিশ্রামত নবাব বাহিনীকে আক্রমণ করে। যুদ্ধ বন্ধ করছে, কিন্তু বিজয় হইতো কাদের? যুদ্ধ চললে বিজয় হইতো কিন্তু নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু মীর জাফর বলছে থাক, তারা ভয় পাইছে, চলে যাবে একটু পরে, যুদ্ধ করেন না। এটা ছিল একটা চক্রান্ত ছিল। তো যখনই মনে কর নবাব সিরাজউদ্দৌলার বাহিনীরা খাবার দাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল, যেহেতু যুদ্ধ হচ্ছে না, সরি একটু নেট প্রবলেমের জন্য চলে গিয়েছিলাম। দেখো, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমাদের সময় একটু কম, তো একটু দ্রুত করতেছি। দেখো, তো এখন ওই যে পিছন দিকে চলে যাওয়ার ফলে তারা যুদ্ধ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল, মানে ঘুমাচ্ছিল। ওই সময় কিন্তু ওই ইংরেজ সৈন্যরা কিন্তু চক্রান্ত করে ঘুমন্ত বাহিনীর উপর আক্রমণ করছে। বিশ্রাম নিচ্ছিল যে নবাবের সৈন্যরা আক্রমণ করছে। মীর জাফরের অনুগত সেনারা নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল, মানে মীর জাফর দাঁড়ায় আছিল, মীর জাফরও কিছু কয় না, মীর জাফর যে সেনারা ছিল তারাও কিছু কয় না। মীর জাফর কিন্তু নবাব সিরাজউদ্দৌলার পক্ষে থাইকা ইংরেজদের সাহায্য করতেছিল, এটা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা বুঝে নাই, পরে বুঝছিল। কথা কি বুঝছো? এই জন্য মীর জাফরও কিছু বলে নাই, তার সৈন্যরা কিছু বলে নাই, বাকি সৈন্যদের উপর আক্রমণ করতেছিল ইংরেজ সৈন্যরা। কথা বুঝছো এতটুকু? জি স্যার। আচ্ছা, তো এতে পরাজিত হয়ে নবাব যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। নবাব কিন্তু সেই যুদ্ধে পরাজিত হচ্ছিল, এই জন্য নবাব কি করছে, পালায় গেছে। তো বিহারের পাটনা যাওয়ার পথে তিনি ধরা পড়েন। নবাব বিহারের পাটনা যাওয়ার সময় ধরা পড়েন। এর ফলে কি হয়, মীর জাফর কিন্তু ওই যুদ্ধেই ছিল, যুদ্ধের ময়দানে ছিল। তো মীর জাফরের পুত্র ছিল মিরন। তো মিরন নির্দেশ করছে যে এই যে বন্দী হওয়া সিরাজউদ্দৌলা, তাকে হত্যা করতে হবে। এটা কাকে বলছে? মীর জাফরের পুত্র বলছে, মিরন বলছে। তো মিরন নির্দেশ করছে মোহাম্মদী বেগকে। মোহাম্মদী বেগ ছিল একজন সুঠামদেহী অধিকারী, জল্লাতের মতো। আমরা জানি যে ফাঁসির মঞ্চে যারা থাকে তাদেরকে জল্লাদ কি করে, ফাঁসি দেয়। তো মোহাম্মদী বেগ ছিল অনেক শক্তিশালী একটা মানুষ, অর্থাৎ তার ছুরি দিয়ে যদি সে আঘাত করতো কাউকে, সে মারা যেত। মানে কি, জল্লাতের মতো আক্রমণ করতো সে। মোহাম্মদী বেগ ছিল একজন জল্লাতের মতো মানুষ। কথা বুঝছো? তো মিরন কি করছে, ওই মোহাম্মদী বেগকে বলছে যে তুমি সিরাজউদ্দৌলা তো এখন বন্দি আমাদের আছে, তো সিরাজউদ্দৌলাকে তুমি হত্যা করবা ছুরি দিয়ে। তো ছুরিকাঘাতে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করছিল। আর এই দিনটা ছিল 1757 সালের 3রা জুলাই। এই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর ইতিহাস। নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ওই যুদ্ধে জয়লাভ করত। বিশ্বাসঘাতক ছিল এই মীর জাফর। মীর জাফরের এই কুবুদ্ধিতে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ থামায় দিছিল। কিন্তু ওই মীর জাফরের ইশারাতেই কিন্তু সৈন্যরা কি করছে, আক্রমণ করছে ঘুমন্ত নবাবের বাহিনীকে, যার ফলে নবাবের বাহিনীগুলো মারা যাচ্ছিল। নবাব কোনো রকমে বাইচা যুদ্ধ থেকে পলাইছিল। পলানোর পরও সে ধরা খাইছিল অন্য এক জায়গায়, আর ধরা খাওয়ার পরেই তা কিন্তু হত্যা করা হয়েছিল
মীর জাফরের ছেলের নির্দেশেই হত্যা করা হয়েছিল নবাবকে। এই হচ্ছে নবাবের মৃত্যুর ঘটনা। সবাই কি ঘটনা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটাই মেন, এটা হচ্ছে মেন, এতটুকু ভালো করে মুখস্থ করবা। হ্যাঁ, বাকি আমি জাস্ট রিডিং করতেছি। সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, মানে বাংলার স্বাধীনতার সূর্য চলে যায়। ইংরেজ বণিকরা স্থানীয় ব্যক্তিদের পুতুল শাসকে পরিণত করে নিজেরাই বাংলার প্রকৃত শাসককে হয়। ইংরেজরা কিন্তু স্থানীয় ব্যক্তিদেরকে পুতুল শাসক বানাইছে, মানে ইংরেজদের কথা মতো এই স্থানীয় সমাজ চলবে, এটা হচ্ছে পুতুল শাসক। অর্থাৎ ইংরেজরা যা বলবে তাই করতে হবে, ইংরেজদের কথার বাইরে কাজ করলে হবে না। কথা বুঝছো এতটুকু? এটাকে বলা হয় পুতুল শাসক। ইংরেজরা যা বলবে বাংলা মানুষ তাই করবে, শাসন কার্য যেভাবে বলবে ইংরেজরা সেভাবেই করতে হবে, কারণ কি তাদের হাতে এখন ক্ষমতা। বুঝছো? কথা বলো। জি জি স্যার। হ্যাঁ, কি বললা বুঝি নাই। রুহি কি বললা আবার বলো। হচ্ছে পুতুল শাসন মানে স্যার যে নামমাত্র শুধু শাসক থাকে। হ্যাঁ হ্যাঁ, নামমাত্র শাসন, প্রকৃত শাসন না। কারণ কি যারা শাসন করবে তারা আবার ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ধরা, তাদের অনুমতি ছাড়া শাসন করতে পারবে না, এটা নামমাত্র শাসন। গুড। তো কালক্রমে সারা ভারতে তাদের পদানত হয়। পদানত মানে হচ্ছে তারা আস্তে আস্তে কি করে, তাদের এই পদগুলো বিচরণ করে। সিরাজউদ্দৌলাকে হত্যার দিনই মীর জাফর আলী খানকে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পদে অধিষ্ঠিত করে। মানে যেদিন সিরাজউদ্দৌলা মারা যায় সেই দিনই মীর জাফর সিংহাসনে বসেন। কথা বুঝছো? যেদিন মারা যায় সেদিনই ইংরেজরা কি বসান? সিংহাসন বসান। তবে তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুল। যদিও মীর জাফর সিংহাসনে বসছে, বাংলার সিংহাসনে বসছে, কিন্তু মীর জাফর নিজের বুদ্ধিতে কিছু করতে পারবে না। কেন? ইংরেজ বণিকরা তাকে বলছে যে তুমি সিংহাসনে বসছো ঠিক আছে, কিন্তু আমাদের কথা মতো তোমাকে চলতে হবে, আদারওয়াইজ তোমাদের পরিবার সহ আমরা হত্যা করে ফেলবো। অর্থাৎ নবাব মানে মীর জাফর সিংহাসনে বসলেও সিংহাসনের পুরো কার্যক্রম সেই মীর জাফর নিজে করতে পারতো না। ইংরেজরা যা বলতো তাই মীর জাফর পুরো রাজ্যে করতো, শাসন করত, কিন্তু নিজের ইচ্ছা কিছু করতে পারতো না। এটা হচ্ছে হাতের পুতুল। ইংরেজদের মানে কথা মতো চলতে হইতো, আদারওয়াইজ তারা তাদের জীবন নাশকের একটা অবস্থা ছিল, মানে জীবনের ভয় ছিল একটা। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে 1760 সালে কোম্পানির নিযুক্ত বাংলার গভর্নর হেনরি বেনসিটার মীর জাফরকে সরিয়ে তারাই জামাতা মীর কাসেমকে বাংলা সিংহাসনে বসান। অর্থাৎ 1760 সালে মীর জাফরকে তারা সরায় দেয় ইংরেজরা। তো ইংরেজদের মধ্যে একটা মানুষ মীর কাসেমকে সিংহাসনে বসায়, কিন্তু মীর কাসেম ছিল স্বাধীন চেতা, মীর কাসেম কিন্তু ছিল ভালো লোক। তো মীর কাসেম এক পর্যায়ে ইংরেজদের সাথে যুদ্ধ লিপ্ত হন। 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে মীর কাসেম পরাজিত হন, এটা মনে রাখবা। এরপর হচ্ছে এই যুদ্ধের পরে মীর জাফর দ্বিতীয়বারের মতো আবার নবাব হন। যখন এই যে মীর কাসেম পরাজিত করছে ইংরেজদের, তো মীর কাসেম কি করছে, মীর জাফরকে আবার কি করছে, নবাব বানাইছে। কারণ কি মীর কাসেম ছিল নবাবেরই, মানে ওই যে তার যে পরিবার মীর জাফর পরিবারের উপর মানে এটা কি বলা যায়, তাদের পরিবারের প্রতি আকৃষ্ট ছিল। মানে তারা মীর কাসেম তাদের পরিবারেরই কোনো সদস্যকে নবাব হওয়ার জন্য বলতেছিল, কিন্তু ইংরেজরা তাকে বানাইছে। তো ইংরেজদের ওপর কি করছে, সে যুদ্ধ করে পরাজিত করছে। পরবর্তীতে আবার মীর কাসেম উঠা গেছে, মীর জাফর আবার কি হয়েছে, নবাব হয়েছে। কথা কি বুঝছো? সরি, আসলে নেটটা একটু সমস্যা বেশি করতেছে আজকে, বুঝতে পারলাম না, এই জন্য বেশি প্রবলেম হচ্ছে। দেখো মাঝে মধ্যে স্লো হয়ে যায়। তো যেখানে ছিলাম, তো এরপরে আমাদের বলতেছে যে এ যুদ্ধের পরে হয়েছে, এরপরে 1762 সালে মীর জাফরের মৃত্যুর পর তার শিশুপুত্র নজমুদ্দৌলাকে একটি অপমানজনক চুক্তির মাধ্যমে বাংলা নবাব করা হয়।
মীর জাফরের পুত্র আবার ইয়া হয়েছিল, মীর জাফর মৃত্যুর পর নবাব হয়েছিল, কিন্তু মীর জাফরের পুত্র কিন্তু অবমানজনক সনদে একটা স্বাক্ষর করে। কারণ কি, তার বাবা ছিল খারাপ, তার পুত্র ইয়া হবে, নবাব হবে, তো তার বাবা খারাপ ছিল বিদায় সবাই তুচ্ছতা ছিল করতেছিল, তোমার বাবা খারাপ, তুমি এই সিংহাসনে বসে কি করবা। তো এরকম একটা অপমানজনক চুক্তির মাধ্যমে কি করছে, নবাব হয়েছে। কথা বুঝছো এতটুকু? কিছুক্ষণ পরেই আমাদের ক্লাস শেষ হবে, তাড়াতাড়ি বলো। জি স্যার। আচ্ছা, এরপরে বাংলা নবাবের পদটি প্রকৃত শাসন ক্ষমতা হারিয়ে উপাধি সর্বস্ব হারিয়ে ফেলে। মানে এখানে বাংলার সিরাজউদ্দৌলা যখন চলে যায় তখন আর এই সিংহাসনে যে বসছিল সেই ভালো করে কাজ করতে পারে না। তো ওই বছরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক ২৬ লক্ষ টাকার বিনিময়ে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে, অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। এই লাইনের অর্থ হচ্ছে ওই বছরই ২৬ লক্ষ টাকা দিয়ে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব দখল করে। রাজস্ব দখল করে মানে যে সকল ব্যবসা বাণিজ্য করার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয় না, সেই সকল ব্যবসা বাণিজ্য যে ইয়াটা ছিল, সেই রকম যে ব্যবসা বাণিজ্য ছিল সেই ব্যবসা বাণিজ্যগুলো তাদের কাছে নিয়ে যায়। তো একটু ওয়েট করো, আসলে ক্লাস নেওয়ার জন্য এসএমএস দিচ্ছে তো। আচ্ছা, আমি একটু এটা পরে পরে ব্যাখ্যা দিব না, যেহেতু সময় নাই, আপাতত এটুকু মনে রাখো। তো এভাবেই কার্যকরভাবে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা পায়। মানে এর মধ্যে তোমরা জাস্ট মুখস্থ করবা যে নবাবের পরাজয় কেমনে হয়, নবাবের সিংহাসনে কীভাবে চক্রান্ত হয়ে বসায়, এতটুকু মুখস্থ করা। বাড়ির কাজ থাকবে, জাস্ট মুখস্থ করে একটু খাতায় লিখে আমাকে দেখাবা। এই হচ্ছে এতটুকুর মতো আজকে ক্লাসে শেষ অংশ।